এবার তারপর ও গড, এই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, এই বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। রাজস্থানের ঝুনঝুনিতে বেবি তারার মা জরিনা কোথায় থাকে মিনা? আমি জানি না স্যার, আমি ওকে ওখানকার এক মহিলা সরিতাকে বেঁচে দিয়েছিলাম। সরিতার মোবাইল নাম্বার দাও, ঠিকানা বলো। তোমার চুপ করে থাকা প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে বেবি তারার জীবনের এক একটা সেকেন্ড। তোমার বাঁচার তো কোনো আশা নেই, কিন্তু বাচ্চাটা তো বাঁচতে পারে, শিগগির বলো। স্যার, আমি জবে থেকে টিভিতে বাচ্চাটার খবর দেখছি, আমি সরিতাকে ফোনের পর ফোন করছি, কিন্তু ওর ফোন লাগছে না স্যার। আমি দিব্যি করে বলছি স্যার, আমি ওই বাচ্চাটার সাথে জরিনা দেখা করাতে চাই স্যার। সরিতা জরিনাকে কার কাছে বেঁচেছিল? একজন কিশোরীলাল বলে কেউ স্যার। ঝুনঝুনুর পুলিশকে এক্ষুনি কন্ট্যাক্ট করো। বেবি তারার মা জরিনা শেখকে পাওয়াটা খুবই জরুরি। ইয়েস স্যার, কুইক। হ্যালো পিআই তোমর, ঝুনঝুনু পুলিশ থানা। পবন স্যার, দিল্লির বসন্তকুঞ্জ পুলিশ স্টেশন থেকে পিএসআই শর্মা বলছি। শর্মা বাবু নমস্কার, বলুন। স্যার, আপনি আমাদের দিল্লিতে হওয়া বেবি তারা কেসের কথাটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই শুনেছি। সত্যি কথা বলতে কি শর্মা বাবু, টিভিতে মেয়েটার ছবি দেখলে না বুকটা ফেটে যায়। আপনারা খুব ভালো কাজ করছেন, এই মিডিয়াওয়ালা তো যা খুশি বলে। অসংখ্য ধন্যবাদ স্যার। ওই বাচ্চাটার আসল মায়ের খোঁজ পাওয়া গেছে। ওনার নাম জরিনা শেখ। দিল্লির একটা ট্রাফিকিং চক্র ওকে ঝুনঝুনুর একজন লোককে বেঁচে দিয়েছে। কি বলছেন? কি লোকটাকে এখনই ধরে আনছি শালাকে। কোনো সলিড লিড তো পাইনি, শুধু জানা গেছে ওই লোকটার নাম কিশোরীলাল। আমরা শিগগিরই তদন্ত শুরু করছি আর আপনাকে খবর দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার। রাঠোর, মানুষ রূপী একটা শয়তানকে খুঁজতে হবে আমাদের। আচ্ছা স্যার, নাম আর ঠিকানা? নামটাই জানি, তবে হতেও পারে সেটা ভুল। কিশোরীলাল, ওর কবজায় একজন মহিলা আছে, জরিনা শেখ। 10 দিন কেটে গেল, বেবি তারা ভেন্টিলেটরে রয়েছে। ওর একটু ইমপ্রুভমেন্ট হয়নি স্যার। প্র্যাকটিক্যালি ভাবুন। না না, একদম না। প্র্যাকটিক্যাল তো ভাবারই দরকার নেই, মিরাকেল কিছু করে দেখান। আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। সত্যি সেটা যদি করতে পারতাম স্যার। চেষ্টা তো চলছে, কিন্তু মনকে শক্ত করে রাখলেই ভালো হবে। আমি প্রস্তুত হতে পারবো না দীপক। ও আমাদের সবার মেয়ে, আমাদের হসপিটালের দায়িত্ব। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আমরা যদি এইভাবে ইমোশনাল ভাবে কাজ করি তো আমাদের হাত কেঁপে যাবে। কেন জানি না দীপক, আমি এই বাচ্চার কেসটাকে অন্য হাজারো কেসের মতন দেখতে পারি না দীপক, যেগুলো আমাদের কাছে এসেছিল। যদি এই ছোট্ট প্রাণটাকে আমরা বাঁচাতে না পারি, তাহলে আমার ভেতরে কোনো কিছু একটা মৃত্যু ঘটবে দীপক। বেবি তারা জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল, আর সেই সাথে হাসপাতালের স্টাফ, মিডিয়া আর সারা দেশের মানুষ আশা নিরাশার দোলায় দুলছিল। বেবি তারাকে বাঁচিয়ে রাখা এখন ডাক্তারদের লড়াইয়ের একটা উদাহরণ হয়ে উঠেছিল। বেবি তারার গল্প আবেগের একটা নদীর রূপ নিয়েছিল, যেটা সবার মনে মমতার ঢেউ তুলেছিল। কিন্তু সেই সাথেই বেবি তারার গল্প একটা উদাহরণও বটে যে মানুষের জীবন কত উদাসীন হতে পারে। একদিকে এই কেস সারা দেশকে আশা আর হতাশার সুতোয় বেঁধে এক করে দিয়েছিল, আর অন্যদিকে এই কেস আয়না হয়ে উঠেছিল আমাদের দেশে চলা ঘৃণ্য হিউম্যান ট্রাফিকিং, মানে মানুষ বিক্রির অবৈধ ব্যবসার, যেখানে মানুষের সম্মান আর অধিকার দুটোকেই নষ্ট করে দেওয়া হয়। এই কেসে এখন অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। প্রথম প্রশ্ন হলো যে বেবি তারা কবে আর কিভাবে দিল্লিতে পৌঁছলো, সে তার মা জরিনা শেখের থেকে কিভাবে আলাদা হলো, আর তার ভাই বোন কোথায়, আর বেবি তারার মা জরিনা শেখ শেষ পর্যন্ত রাজস্থানে কি করে পৌঁছলো। আমরা 24 ঘন্টা ঝুনঝুনুতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। ওরা ওখানকার সমস্ত এলাকা খুঁজে দেখছে। আশা করছি খুব শীঘ্রই বেবি তারার মা
জরিনা শেখকে খুঁজে বার করবে। কিছু জানা গেল জারিনা রাজস্থান কি করে পৌঁছলো? আমরা মিনাকে আবার জিজ্ঞাসাবাদ করছি। সহজে মুখ খোলার মতো মহিলা নয় ও, কিন্তু ওই একমাত্র পথে ট্রাফিকিং চক্রের সন্ধান পাওয়ার। চক্রের সব জাল ছিঁড়ে ফেলো ইন্সপেক্টর, ভেঙে ফেলো ওদের সমস্ত অপারেশন। আর হ্যাঁ, বেবি তারার ভাই বোনেদের খুঁজে বের করো যত তাড়াতাড়ি সম্ভব। সেটাই আমাদের প্ল্যান ম্যাম। আর ওই নাদিমের কি খবর, যে রানীকে ব্যবহার করেছিল? ও আজমিরে আছে, আমরা সমানে ওর ফোন ট্র্যাক করছি, কিন্তু ও নিজের সিম বদলে ফেলছে। ও এখন ওর স্ত্রী মুমতাজের সঙ্গে যোগাযোগ করেনি। ওর ট্র্যাকিং এ গাফিলতি করো না ইন্সপেক্টর। আর আমার রানীর বাবা মাকেও চাই যত তাড়াতাড়ি সম্ভব, কেননা ও একটা বাচ্চা যার ওপর সমস্ত রকমের শোষণ হয়েছে। রানী আপাতত জুভেনাইল হোমে আছে। ওর ওপরে কোনো কেস হবে না। বেবি তারার ভাই বোনরা কোথায় আছে? আমি জানি না স্যার। ঠিক আছে, এখন যে জিজ্ঞাসাবাদ করার আমাদের লেডি কনস্টেবল করবে। হাবিলদার রাধাকুমারী, ইয়েস স্যার। নিয়ে যাও একে, যা করতে হয় করো। একটা কথা মনে রাখবে, ততক্ষণ একে মরতে দেবে না যতক্ষণ না সব সত্যি বলে দিচ্ছে। নিয়ে যাও। স্যার, স্যার আমার সঙ্গে এরকম করবেন না স্যার, আমি বয়স্ক মহিলা। স্যার, স্যার এমন করবেন না স্যার, আমি আপনার মায়ের মতো স্যার। মা শব্দের মানে জানো তুমি? এক ফোঁটা মমতা আছে তোমার মধ্যে? জঘন্য দালাল, আমি তোমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছি আর আমার সঙ্গে দালালির চাল চালছো তুমি। যন্ত্রণা দেবে একে, নুন লঙ্কার যন্ত্রণা দেবে এই ডাইনিকে। নিয়ে যাও। আফজাল আর আসমা। কে? বেবি তারার দাদা আফজাল আর আসমা ওর বড় দিদি। বাচ্চা দুটো কোথায়? আমি এই মেয়েটাকে নিয়ে কি করব? এদিকে আয়, 6 বছর বয়স, বাড়ি ছোটখাটো কাজ করে দেবে, আর যখন বড় হয়ে যাবে আমি তখন এসে নিয়ে যাবো ওকে। কিন্তু আমার সাথে কি থাকবে? আরে থাকবে না কেন, দিনে 2-1 বার কিছু খাইতেই দিস, আর মনে করে 2-1টা চড় অবশ্যই মারবি, তাতে একদম ঠিকঠাক থাকবে দেখবি। এই আসমা, চল আমার সাথে। ছাড়ো আমাকে, আমি যাব না। আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছ? এই যে বোনের দাদা, চড় মেরে দাঁত ফেলে দেবো তো। আমার বোন কোথায় যাচ্ছে? যেখানে যাচ্ছে সেখানে ওর ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, বুঝেছিস? আমাদের মা কোথায়? তোদের মা যেখানে আছে খুব সুখী আছে, প্রাণ তো বার করে নিচ্ছিলি তোরা, রক্ত চুষে খাচ্ছিলি ওর, রাক্ষস কোথাকার। দাঁড়িয়ে কেন, যা এই টিকটিকিটাকে নিয়ে যা। আমার বোনকে নিয়ে যাও না, নিয়ে যাও না আমার বোনকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। চল চল চুপ চল। মিনাদি, এই ফচকে নিয়ে আমি কি করব? আরে ওসমান, ফচকে বলেই তো কাজে লাগবে, মোমের মতো, যেমন বাঁকাবে বেঁকে যাবে। ঠিক আছে, এর জন্য 2500 দেবো। 2500? চলো ঠিক আছে, তোরও মনে থাকবে সস্তায় একটা দামও মেরেছিলি। এসব বলো না মিনাদি, এমনিতেই তো এ তোমার কোনো কাজে লাগবে না, একে ফোকটেই দিয়ে দিতে। ওসমান, ফোকটে তো আমি এর লাশও দেবো না, নিয়ে যাও ওকে। রজনী আমার ভাইজি স্যার। এখন কোথায় আছে? মুজফ্ফরপুর, বিহারে। আরে ওসমান? দিল্লিতে থাকে স্যার, ওর ব্যাপারে বিশেষ কিছু জানি না। একবার ওর সাথে স্টেশনে দেখা হয়েছিল, মজুর খাটার জন্য ছেলে খুঁজছিল স্যার। স্যার, আমি মুজফ্ফরপুরে একটা টিম পাঠিয়ে দিচ্ছি আসমার সন্ধানে। খোঁজ নাও ঝুনঝুনি পুলিশ জারিনা শেখের সন্ধানে কদ্দূরে গিয়েছে। হ্যাঁ আসুন স্যার। আরে রেখারাম, সব ঠিক আছে? সব ঠিক আছে সাহেব। সাহেব, এই গ্রামে তো কেউই নেই। ঠিক করে দেখেছিস তো নাকি? ঠিকঠাক দেখেছি স্যার, সব খুঁজে দেখে নিয়েছি। এই গ্রামে কোনো মহিলাকেই কেনা হয়নি। আর তো মাত্র 2টো এলাকা বাকি আছে স্যার, কিন্তু আমার মনে হচ্ছে কিশোরীলাল হয়তো ঝুনঝুনু ছেড়ে কোথাও পালিয়েছে। খোঁচরদের কাজে লাগিয়ে দাও। ঝুনঝুনু ছেড়ে গেছে মানে পেছনে কোনো না কোনো সূত্র রেখে গেছে। লোকটা হিন্দু আর মেয়েটা মুসলমান, খুব একটা লুকিয়ে সহজে যেতে পারবে না ওরা। ঠিক আছে স্যার? রেখারাম, ভালো কাজ করছিস, চোখ কান খোলা রাখিস। অনেক অনেক ধন্যবাদ। কি 2 লাখ টাকায় ফেরত নিয়ে নেব? আমার কি মাথা খারাপ? হ্যাঁ, আজকাল কচি কচি ফুল 1.5 লাখ টাকায় আসছে কিশোরীলাল ভাই। হ্যাঁ, কিন্তু সরিতা,
আমার কাছেও মাত্র 1 মাস আছে। আরে 1 মাসে পুরো 30টা দিন হয়। হ্যাঁ, আর আমি ঠিক জানি আপনি একটা দিনও ছাড়েননি, না দিন দেখেছেন আর না রাত। কিন্তু এটা তো আমাকে সম্পূর্ণ ঠকানো হয়েছে। কেন? পুরো 3 লাখ টাকা দিয়ে কিনেছিলাম আমি ওকে। তখন তো তুমি বলনি যে ও 3টে বাচ্চার মা। বাসি মাল আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে, এখন তুমি ওর জন্য 2 লাখও দিচ্ছ না। এটা তো একদম অন্যায় করা হচ্ছে। তখন তো ওই আগুন আপনার ভালোই লেগেছিল, আর এখন এই দুঃখের কান্না আমার সামনে বন্ধ করুন। দেখছি কোনো খদ্দের পাই কিনা। একটু তাড়াতাড়ি করো সরিতাদি। জারিনা তার কোনো মজা নেই, ও শোয় কম কাঁদে বেশি। সারাক্ষণ নিজের 3টে বাচ্চার জন্য কেঁদে কেঁদে আমার নেশার একবারে 12টা বাজিয়ে দেয়। আরে আমার জন্য তো কোনো নেশার জিনিস ব্যবস্থা করে দিন, একটু সুপারি তো খাওয়ান। না মিনাদি, কোনো প্রশ্নই ওঠে না। কেউ আমায় বিয়ে করলে আমার সন্তানদের মেনে নিতেই হবে। জারিনা, এমন রাজকন্যা সাজিস না, বুঝলি? নতুন করে জীবন শুরু করার এমন সুযোগ আর পাবি না। শোন জারিনা, কিশোরীলাল খুবই ভদ্র আর দয়ালু লোক। ওর পিসি বলেছে তোর বিয়ে হলেই ও তোর 3 সন্তানকেই রাজস্থানে নিয়ে চলে যাবে, তারপর থেকে তুই আনন্দে সংসার করিস। ততদিন তো আমরা আছি। আমি আর মিনা দিদি মিলে 3 জনের দেখাশোনা করব। জারিনা, আমার উপর ভরসা আছে তো? জারিনা, অভিনন্দন মিনাদি। আপনাকে সরিতা দিদি। জারিনা মা, তুই একদম চিন্তা করিস না, এই তো শুধু রীতি রেওয়াজ। তোর ধর্ম আর তোর নিজের পুরো খেয়াল রাখবে আমাদের কিশোরীলাল। দিদি, আমার বাচ্চাদের একটু দেখো, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের আমার কাছে পাঠিয়ে দিও। জারিনা, এসব কি বলতে হয় নাকি? তোর সন্তান তো আমারও সন্তান। কয়েক সপ্তাহ পরেই তোর কাছে পৌঁছে দেব। তোর তো ভাগ্য খুলে গেল জারিনা, তোর উপর যেন কারো নজর না লাগে। পরিষ্কার হয়নি? এই আসমার বাচ্চা, তাড়াতাড়ি হাত চালা। আর ঝমেলা করলে না জল পর্যন্ত পাবি না। খাওয়া তো ভুলে যা, তাড়াতাড়ি হাত চালা। এই শোনে দিকে, একে চিনিস তুই? এ তো ঝগড়ুটে রজনী। ও থাকে কোথায়? এই সাহেব, এই গলিটা দিয়ে গিয়ে 4 নম্বর বাড়ি। আচ্ছা চলো। চল শিগগিরই চল। আরে ভালোর যুগে চলে গেছে। আরে মেয়েটাকে এনে আশ্রয় দিয়েছি, যেন পাপ করে ফেলেছি। ছাড়ো। এই মেয়ে এদিকে আয়। এদের বল, তোর নাম আসমা তো? তোমার নাম আসমা? হ্যাঁ। মোবাইলের ফটো তোলো আর দিল্লির সাহেবদের এমএমএস করো। ইয়েস স্যার। এবার তোমাকে ছেড়ে দাও সাহেব। তোকে তো কিছু বছর পরেই ছাড়া হবে রজনী, একে থানায় নিয়ে চলো। চল। আরে ছাড়ো আমাকে। আগে নরেন্দ্রবাবু? আগে হ্যাঁ। রানী আপনার মেয়ে? আগে হ্যাঁ। শালা,
নিজের মেয়েকে জানোয়ারদের কাছে বেঁচে দিয়েছিস, ওকে সেখানে অত্যাচার করেছে, ছিঁড়ে খাচ্ছে, আর তুই এখানে আরাম করছিস। স্যার আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। মাস 6 আগে ও আমার ঘর ছেড়ে পালিয়েছিল। সাহেব, ও আমাদের মুখ পুড়িয়েছে। রানী, তোমার বাবা বলছে তুমি বাড়ি ছেড়ে পালিয়েছিলে, তুমি ওর মুখ পুড়িয়েছো নাকি? ও আমার বাবা ছিল, এখন আমার কেউ হয় না। যা ইচ্ছে হয় বলুক, আমার কোনো সম্পর্ক নেই এই লোকটার সাথে। এই কেসে এতদিন সমস্ত ফোকাস বেবি তারার উপর ছিল, কিন্তু এখন রানীর সাথে হওয়া অন্যায় অত্যাচারের কাহিনীও শোনা যাচ্ছিল। মা মরা মেয়ে রানীকে তার বাবা নরেন্দ্র প্রায় নিজের বোনের বাড়িতে পাঠিয়ে দিত, যাতে তার মাথার উপরে রানীর লালন পালনের বোঝা না থাকে। রানীর পিসির নিজের ভাইজির উপর বিশেষ টান ছিল না। সে মাত্র 16 বছরের রানীকে এমন একজন লোকের হাতে তুলে দিল যে গাজিয়াবাদে ওর বিয়ে দেবার কথা দিয়েছিল, কিন্তু সেই লোকটা রানীকে ধর্ষণ করেছিল আর তাকে দিল্লির জগৎ এবং মধুর হাতে তুলে দিয়েছিল, যারা প্রস্টিটিউশনের র্যাকেট চালাতো। যদিও বেবি তারার দুর্দশার জন্য রানীকেই দায়ী করা হচ্ছিল, কিন্তু এই কথাটাও একদম সত্যি যে শুধু রানীর জন্যেই দিল্লি পুলিশের নাকের ডগায় চলতে থাকা ফ্লেশ ট্রেডের কথা জানা গিয়েছিল। আলাদা আলাদা দিক থেকে এই কেস এখন একদিকে কেন্দ্রীভূত হতে শুরু করে, কিন্তু এখনও এই কেসের দুজন গুরুত্বপূর্ণ চরিত্র নদীম আর বেবি তারার মা জরিনা শেখ অধরা ছিল। স্যার, আজমের পুলিশ নদীমকে খুঁজে পাচ্ছে না, মনে হয় পালিয়েছে ওখান থেকে। এইভাবে পালিয়ে পালিয়ে আর কতদূর যাবে? স্যার, যদি বলেন তো ওর বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব সিল করিয়ে দিই। করে দাও, যখন পা ভেঙে যাবে নিজে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছে যাবে। হ্যালো হ্যালো, মুমতাজ, মুমতাজ, আমি নদীম বলছি। কে নদীম? খোদার জন্য এমন বলো না, এমন বলো না। কুকুরের মতো অবস্থা হয়ে গেছে আমার মুমতাজ। প্রার্থনা করব তোমার কুকুরের মতো মৃত্যু হোক নদীম। তোমার জন্য সব নষ্ট হয়ে গেছে। আমাদের বাচ্চাটা আর বাঁচবে না। আমাদের বাড়িও কেড়ে নিয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমি মুম্বাই যাচ্ছি মা বাবার কাছে। তুমি বাঁচো বা মরো আমার যায় আসে না। মুমতাজ, আমার কাছেও আর কিচ্ছু বেঁচে নেই। আরে খাওয়ার টাকা পর্যন্ত নেই আমার কাছে। তুমিই বলো মুমতাজ, আমি কি করব? কোথায় যাব মুমতাজ? তুমিই বলো আমি কি করব? তাহলে কোনো দোকান থেকে বিষ চুরি করে নাও বা কোথাও থেকে ঝাঁপ দাও। যা খুশি করো, ভবিষ্যতে আমাকে ফোন করবে না, বুঝেছো? আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মুমতাজ, আমার কথা শোনো মুমতাজ। স্যার, স্যার, বেবি তারার বোন আসমা, বিহারে ট্রেস হয়েছে ওর ছবি। হ্যাঁ স্যার, এই আসমা। বেবি তারার মা জারিনাকে পাওয়া গেলে তাকে দিয়েও শনাক্ত করাবো। এই জঘন্য মহিলাকে কোনো ভরসা নেই, আবার হয়তো কোনো চাল চালছে। হ্যাঁ সরিতা, বলো। কিশোরীলাল, জারিনার জন্য একটা খদ্দের পাওয়া গেছে, কিন্তু 1 লাখের বেশি কিচ্ছু দেবে না। তার মানে তোমাকে 2 লাখ দেবে বা 2.5 লাখ, কিন্তু তুমি আমাকে 1 লাখ দেবে, তাই তো? ফোন রেখে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলে ভালো হয়। একটা কানা করিও দেব না। নিতে হয় তো নাও, আর না হলে ভুলে যাও যে সরিতার সাথে পালা পড়েছিল। আর হ্যাঁ, যা করার তা একটু তাড়াতাড়ি করো, এই শেষ চান্স। ঠিক আছে, আমি রাজি। বলো কোথায় নিয়ে যাব? কানাই দেবী মন্দিরে এসো, আর হ্যাঁ, একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি। চল চল, আয় চল, ভালোবাসা করবো, আয়। আজ নয়, কেন? ছেড়ে দাও। কেন?
আজ কি আমরা কোনো শোক পালন করছি? শরীর ঠিক নেই আমার। কোনো ব্যাপার না, আস্তে আস্তে ভালোবাসবো। আর এমনিতে এটা আমাদের শেষ মিলন হতে যাচ্ছে। পুরো 3 লাখ উসুল করতে হবে আমাকে 1 ঘন্টায়। চল চল, আরে চল চল। সাহেব, আমি আমার লোকজনদের ভালো করে বুঝিয়েছি, তারপরে না ভালো খবর পেয়েছি। চোখা মানে একদম পাক্কা খবর এনেছি সাহেব। কি খবর তাড়াতাড়ি বল। 31 বছরের মহিলা সাহেব, যাকে 2 লাখ টাকা বিক্রি করা হচ্ছে। কে করছে সদা? কোনো এক দালাল লেডি আছে, ওর নাম সরিতা সাহেব, মনে হয় ওই হবে। কোথায় হচ্ছে এই সদা? এই তো আমাদের কানাই দেবী মন্দিরে। এই কেনাকাটা কে করছে? সাহেব, ও তো আমাদেরই লোক। আমি সরিতাকে ফাঁসানোর জন্য ওকে সামনে দাঁড় করিয়েছি। রাঠোর, আশা করো যে এই মহিলাই বেবিতারার মা। হ্যাঁ, এটাই আমার ছোট বোন। আমার বোনের কি হয়েছে? মা আর দাদা কোথায়? কিছু হবে না, তোমার বোনেরও ভালো হয়ে যাবে, আর খুব শিগগিরই তোমার সঙ্গে খেলতে পারবে। শোনা, কেঁদো না। আমার বোন, আমার চুটকি, আমার চুটকি, কি হয়েছে আমার চুটকির? আরে চিন্তা করছো কেন বাপু? এক্ষুনি এসে পড়বে, 2 মিনিট লাগবে, এক্ষুনি এসে যাবে। চল। ও কিশোরীলাল, এদিকে ভাই, এদিকে এসো এসো। নমস্কার ভাই, নমস্কার। নমস্কার, নাও নিয়ে এসেছি। আরে ভাই সঞ্জীব, দেখে নে, পুরো ধানি লঙ্কা, পাটালি গুড় একেবারে। পছন্দ হয়েছে? ঠিক আছে সরিতা, তাহলে যাও, নিয়ে যাও, মজা করো, আনন্দ করো। যা। এই আরে ছাড়ো। আরে 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 সাহেব, আপনি দাঁড়ান এখানে। তুই বেরো। ঠিক আছে। আপনি জরিনা শেখ? ভয় পাবেন না, আপনাকেই সাহায্য করতে এসেছি। নিজের বাচ্চাদের সাথে দেখা করতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চান না? ওই আপনার সব থেকে ছোট মেয়ে। কি হয়েছে আমার চুটকির? ও হাসপাতালে আছে, খুব খারাপ অবস্থাতে। কি হয়েছে কি ওর? খুবই বাজে হয়েছে বেচারির সাথে। কিন্তু আপনার বড় মেয়ে আসমাকে দিল্লি পুলিশ খুঁজে বার করেছে। কিন্তু আপনার বড় ছেলে আফজালের কোনো খবর পাওয়া যায়নি। অনেক বড় ভুল করেছি আমি, ওই মিনা রতনের উপর ভরসা করে। আমরা সবকিছু জানি। আপাতত মিনা দিল্লি পুলিশের হেফাজতে, কিন্তু এই রতন আবার কে? আমার আব্বু মোহাম্মদ নাজিবুল রেলের কর্মচারী ছিলেন। রিটায়ারমেন্টের পর
ওনার মর্জির বিরুদ্ধে গিয়ে শেহজাদ হোসেন নামের একটা লোককে বিয়ে করার সিদ্ধান্ত নিই। জরিনা মা, দেখ আমার কথা শোন। এই শেহজাদ শুধু নামেই শেহজাদ। আরে কতবার যে জেল গেছে তার কোনো ঠিক নেই। আর এই কথাটা তো তোকে বলেনি। আব্বু, সারা গ্রাম শেহজাদের নামে বদনাম রটাচ্ছে। ও ভালো মানুষ আব্বু। দেখ মা, এখন তুই বড় হয়ে গেছিস, নিজের মর্জির মালিক। কিন্তু আমি জীবনটা দেখেছি, আর আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ওকে বিয়ে করিস না, না হলে আফসোস করবি মা। কিন্তু কেন আব্বু? ওই লোকটাকে গোটা গ্রাম সন্দেহ করে। আর দেখ, তোর মনে সামান্য সন্দেহ থাকলে সন্দেহের সতর্কবার্তাটা শোন। না আব্বু, আমার মনে শেহজাদের প্রতি কোনো সন্দেহ নেই। আব্বু ঠিক আর আমি ভুল ছিলাম। বিয়ের পরে আমি জানতে পারি শেহজাদ 1 নম্বরের ধোঁকাবাজ আর জোচ্চোর লোক ছিল। বাপের বাড়ি গিয়ে আর আমি কাউকে দুঃখ দিতে চাইনি, সেজন্যই ওর সঙ্গে থেকে গেলাম। ভেবেছিলাম বাচ্চা হওয়ার পর শুধরে যাবে ও, কিন্তু 3 সন্তান হওয়ার পরও শেহজাদ যেমনকে তেমনই রইল। তারপর একদিন হঠাৎই গায়েব হয়ে গেল, ছেড়ে চলে গেল আমাদের 4 জনকে। মা, বাবা কবে আসবে? জানি না বাবা, 2 মাস হয়ে গেছে। মা, বাবা না আসলে তাহলে আমরা কি করব? আল্লাহই জানে কি হবে। খুব ব্যথা হচ্ছে। কি করে পড়লি? রফিদার মা। ব্যাস 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 হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, শাবাশ শাবাশ শাবাশ, সব ঠিক হয়ে যাবে বাবু, ভয় পেও না। বাস বাস বাস, শাবাশ শাবাশ। ওর চোটটা একটু গভীর হয়ে গেছে, 2-4টা সেলাই করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই তো ডাক্তার? না না, ঘাবড়ানোর কিছু নেই। আমার আফসর ঠিক হয়ে যাবে না ডাক্তার বাবু? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আমাকে সেলাইটা করতে দিন। আপনি থাকলে বাচ্চাটা আরো কাঁদবে। প্লিজ বাইরে বসুন। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কি দিদি, কোনো সমস্যা হয়েছে? আমার ছেলে আফজাল মাথা ফেটে গেছে ওর। কি করে, কোথা থেকে পড়ে গেছে নাকি? বাড়িতে কৌটো নামা ছিল, ওপর থেকে পা পিছলে গেছে। ডাক্তারবাবু কি বলছেন? সেলাই করতে হবে বলছেন। দিদি আপনি চিন্তা করবেন না, বাচ্চা তো এমন হয়েই থাকে, সব ঠিক হয়ে যাবে। কোথায় থাকেন? এখানেই মুজাফরপুরে? হ্যাঁ, রহমাতুল্লাহ এলাকায়। আচ্ছা, রহমাতুল্লাহ এলাকা। আপনার মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতো। শোনা, তোমার নাম কি? নাম কি তোমার বাবু? রতন সহানুভূতি দেখাচ্ছিল, বাড়িতে আসা শুরু করলো। আল্লাহর কিরে সাহেব, আমি ওর উদ্দেশ্য কিচ্ছু টের পাইনি। এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। রতন মামা, তুমি আমাদের মেলা দেখাতে নিয়ে যাবে না? নিশ্চয়ই নিয়ে যাব। আরে তোমাদের ছাড়া তো মেলা হতেই পারে না। এক কাজ করা যাক, এই রবিবার সবাই মিলে যাওয়া যাবে একসাথে। কি মজা, আমরা মেলা দেখতে যাব। আমার স্বামী শেহজাদা আর বোধহয় ফিরবে না। না ওর আমাকে দরকার, না ও বাচ্চাদের কথা ভাবে। তাহলে ওর অপেক্ষা কেন করছো? জারিনা দিদি, অপেক্ষা তার জন্যই করা যায় যে ফিরে আসবে, কিন্তু জীবন আর যৌবন কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমার কাছে তো অন্য কোনো রাস্তা নেই রতন ভাই। শোনো জারিনা দিদি, এখানে এই মুজফ্ফরপুর থেকে কিছু হবে না। ভাগ্য তো বড় শহরে তৈরি হয়। না বাবা না, এই জায়গা ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। অন্য শহরে সবাই অপরিচিত লোক, জানা নেই শোনা নেই। আমার মিনা দিদি থাকে দিল্লিতে। আমার দিদি মানে তোমার দিদি? হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে আমি করবোটা কি রতন ভাই? আরে আমার মিনা দিদি তোমার জীবন গড়ে দেবে।
ও এরকম কতজনের বিয়ে দিয়ে দিয়েছে। তোমার জন্য একটা সৎ আর ভালো স্বামী খুঁজে দেবে ও। তোমার বাচ্চারা একটা সৎ আর ভালো বাবা পাবে। আমাকে বিশ্বাস করো, সবার জীবন পাল্টে যাবে। জারিনা দিদি, নিজের না হলেও তোমার বাচ্চাদের কথা তো ভাবো। রতন রোজ আমায় বোঝাতো, আর শেষে আমি ওর কথা শুনে দিল্লিতে চলে এলাম। আর তারপর সেটাই হলো, যে বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। বিক্রি করে দিল আমায়, বেচে দিল 3 লাখে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা সম্মান আছে সাহেব। লুটে নিল আমার ইজ্জত, ছারখার করে দিল আমার জীবন, ছারখার করে দিল সব। স্যার, ইনি হলেন জারিনা শেখ, বেবি তারার আসল মা। সাহেব, আমার বাচ্চারা কোথায়? আমি তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাব, ওরা একদম সুরক্ষিত আছে। আর আমার আফজাল? জারিনা, মিনা, আমরা তোমার মেয়ে আসমাকে তো খুঁজে পেয়েছি, কিন্তু তোমার ছেলে আফজালকে এই মিনা এমন একটা লোকের কাছে বিক্রি করেছে যার কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় আমার ছেলে? বল, কোথায় আমার ছেলে? বল, আমার বাচ্চাদের সঙ্গে কি করেছিস? বল বল বল, আমি হাত জোড় করছি তোর কাছে। বল বল, তো গলা টিপে মেরে ফেলবো। বল। আমার বাচ্চার উপর এত অত্যাচার কে করেছে সাহেব? সে অনেক অত্যাচার সহ্য করেছে জারিনা, সেই একে এখানে রেখে গেছে। আমার ছুটকি চোখ খুলছে না কেন? এত নল কেন লাগানো হয়েছে ওকে? তোমার ছুটকির অবস্থা ভীষণই খারাপ। আমরা সব রকম চেষ্টা করছি যেন বেবি তারাকে বাঁচিয়ে রাখা যায়। কে বেবি তারা? তোমার মেয়ে। যখন ওকে এখানে আনা হয়েছে তখন ওর নাম কেউ জানতো না, তখন আমরা সবাই ওর নাম দিলাম বেবি তারা। কেঁদো না জারিনা, কেঁদো না। তোমার ছুটকি এখন আর একা নেই, গোটা দেশ এখন তোমার মেয়েকে বেবি তারা নামে চেনে, আর ওর জীবন বাঁচাবার জন্য প্রার্থনা করছে তারা। জারিনা, তোমার মেয়ে বেঁচে থাকবে। নাদিম দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে স্পট হয়েছে। খোঁচন নজর রাখছে ওর ওপর। সমস্ত মুভমেন্টের খবর পাচ্ছি আমি। খবর নাও যে সে এখন কোথায় আছে। হ্যাঁ স্যার। স্যার, ও তো আমার সামনে মুরগির মতো বসে আছে। ঠিক আছে, নজর রাখো। আমরা 5 মিনিটে পৌঁছচ্ছি। আর সিঙ্গারা খাচ্ছ নাকি? তোমার জেনে লাভ না, বিশেষ কিছুই নয়। খাও খাও, ভালো করে খাও। জেলে নিয়ে গিয়ে পরে তোমাকে তো সিঙ্গারা বানাবো। স্যার, আমি দিব্যি করে বলছি, আমি জানি না ওসমান কোথায় থাকে, যার কাছে আমি আফজালকে বেঁচেছিলাম। আর এই রতন? রতন কোথায়? ও মুজফ্ফরপুরেই কোথাও আছে স্যার।
বেবি তারা কন্ডিশন এখন স্টেবল কিন্তু ক্রিটিক্যাল। ও এখনো ভেন্টিলেশনে আছে। ওর ব্লাড আর চেস্ট ইনফেকশনটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু ব্রেন ইনফেকশনটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। একবার ব্রেন ইনফেকশনটা নিয়ন্ত্রণে এসে গেলে আমরা ওর উপর একটা সার্জিক্যাল অপারেশন করব, যেটাকে শান্ট সার্জারি বলে। স্যার, এই শান্ট সার্জারি ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? শান্ট সার্জারি বেসিক্যালি ড্রেনিং এর জন্য হয়। আমরা বেবি তারার পেট থেকে মাথা পর্যন্ত একটা টিউব ভরে দেব, যেটাতে ওর ব্রেন ফ্লুইড ওই ড্রেন হয়ে বেরিয়ে যাবে। এই কেসের সমস্ত চরিত্রদের জিজ্ঞাসাবাদ করে এটা জানা গেল যে রাজস্থানের কিশোরীলাল জরিনাকে 3 লাখ টাকায় কিনেছিল, আর সেই টাকা এদের সবার মধ্যে ভাগ হয়েছিল। জরিনার মা বাবা এখন তার সাথে দিল্লিতে থাকে। সবাই এই আশায় আছে যে আফজালকে খুব দ্রুত ট্রেস করা যাবে। এমনিতে বেবি তারার জন্মগত নাম ফিরদৌস বলে জানা গেল। তিন বছরের ফিরদৌস ওরফে বেবি তারা এখনো ক্রিটিক্যাল, কিন্তু ডাক্তাররা ওকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করছে, আর গোটা দেশ ওর জন্য প্রার্থনা করছে। রানীকে জুভেনাইল কারেকশন হোমে পাঠানো হয়েছে, যেখানে সে আবার মানুষকে বিশ্বাস করতে শিখছে। ক্রাইম পেট্রোল দস্তক সারা দেশের মিডিয়া টিমকে স্যালুট করছে, যাদের জন্য বেবি তারার দুঃখজনক গল্প সামনে এলো, আর তাদের জন্যই পুলিশ আর প্রশাসনও কঠোর পদক্ষেপ করতে বাধ্য হলো। দিল্লি পুলিশকে স্পেশাল স্যালুট, যারা দোষীদের ধরতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। এমন একটা সময় ছিল যখন সবার রাগ 16 বছরের নির্যাতিতা রানীর উপর ছিল, আর হয়তো বেবি তারার মা বাবার উপরেও, কারণ অনেকেরই মনে হয়েছিল যে মা বাবা বাচ্চাটাকে কোথাও ফেলে গিয়েছিল। কিন্তু পুলিশ এটা প্রমাণ করে দিয়েছে যে যাকে অপরাধী ভাবা হচ্ছিল সে নিজেই দারিদ্র আর শোষণের শিকার ছিল। লেটেস্ট আপডেট অনুযায়ী দিল্লি পুলিশের খোঁচর নেটওয়ার্ক বেবি তারার দাদা আফজালকে ট্রেস করে ফেলেছে, কিন্তু এটা প্রমাণ করা এখনো বাকি যে বাস্তবে এই সেই আফজাল কিনা। বাজেভাবে আহত আর নির্বাক হয়ে থাকা বেবি তারা প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য লড়াই করছে। এই ছোট্ট মেয়েটা শুধু নিজের পরিবারের মধ্যে মিলন ঘটালো না, বরং দেশের রাজধানীতে চলতে থাকা এত বড় হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশন র্যাকেটটাকেও এক্সপোজ করালো। পুলিশ এই ক্রিমিনাল নেটওয়ার্ককে ভাঙার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই কেস এই ব্যাপারটাকে তো পরিষ্কার প্রমাণ করছে যে এমন অবৈধ ব্যবসা এই জন্য টিকে আছে কারণ তার বড় বড় পৃষ্ঠপোষক আছে, যারা প্রশাসন, সরকার আর পুলিশের উপর তলায় আছে। যে দেশে অ্যাসেম্বলিতে এমএলএরা সবার সামনে পর্নোগ্রাফি দেখতে পারে, সেই দেশে কি হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশন র্যাকেটকে সমূলে উচ্ছেদ করা সম্ভব? চিন্তা করার বিষয়। কিন্তু তাও আমাদের থামলে চলবে না, ক্লান্ত হলে চলবে না, শুধু লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে, কারণ এই সমাজ আমাদের, জীবন আমাদের। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।